শ্রী দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি প্রতি শনিবারের এনটিভির আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকারী। পরবর্তী 90 মিনিট আমি আবু রেজা আপনাদের সাথে থাকব। এই অনুষ্ঠানে আমরা ব্রিটেনের বিভিন্ন আইন, বিশেষ করে ইমিগ্রেশন, অ্যাসাইলাম, হিউম্যান রাইটস, ফ্যামিলি ল নিয়ে কথা বলে থাকি। আপনারাও এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন। টেলিভিশনের পর্দায় যে নাম্বারটা দেখছেন সেই নাম্বারে রিং করে আমার সাথে কথা বলতে পারেন। আইনের ব্যাপারে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সরাসরি আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আমার যত সম্ভব আমার পক্ষে যতটুকু সম্ভব আমি তার উত্তরটা দিতে চেষ্টা করব। তবে একটা কথা মনে রাখবেন, এই অনুষ্ঠানে আমরা যে সমস্ত পরামর্শ দিই সেটা একটা প্রাথমিক ধারণা। এটার পরে ভিত্তি করে কোনো সিদ্ধান্ত আপনারা নেবেন না, কারণ আমরা তো আপনাদের সাথে বসে আপনাদের ডকুমেন্ট, কাগজপত্র দেখার সুযোগ নাই। এমনকি বিভিন্ন প্রশ্ন করে আরও বিশদভাবে আপনাদের কেসটা নিয়ে বোঝারও সুযোগ আমাদের নাই। এজন্যে অভিজ্ঞ কোনো আইনজীবীর পরামর্শের কোনো বিকল্প নাই। আমরা যে পরামর্শটাকে দিই এটাকে একটা গাইডলাইন হিসেবে ধরে নেবেন। তো যাই হোক, আপনারা যেখানেই আছেন আশা করি ভালোই আছেন। ব্রিটেনে তো এখন একটা মিক্সড ওয়েদার দেখছি, কখনো গরম কখনো ঠান্ডা। এই ওয়েদারে কিন্তু অনেকেরই শরীর খারাপ হয়ে যেতে পারে, একটু সতর্ক থাকবেন। তা আমরা প্রত্যেক অনুষ্ঠানে আমরা যেমন কিছু আইনের আপডেট দেই বা কোনো আইনের কোনো বিষয় নিয়ে আমরা কথা বলি, আজকেও তার ব্যতিক্রম নয়। তো আমরা প্রথমে একটা আপডেট দেই, আরও বেশ কিছু আপডেট আছে। আগে আমরা প্রথম আপডেটটা দেই, তারপরে হয়তো অন্য আলোচনা চলে যাব। একটা রিপোর্টে জানা গেছে যে 2015 থেকে এখন পর্যন্ত 54 জন শিশু আনঅ্যাকম্পানিড মাইনর, অর্থাৎ যে সমস্ত শিশুরা এদেশে এসেছে যাদের সাথে কোনো অভিভাবক নাই, এই ধরনের অভিভাবকবিহীন শিশুরা যারা এই দেশে এসে অ্যাসাইলাম ক্লেম করে, অনেকেরই হয়তো আমাদের কমিউনিটির অনেকের হয়তো এই ধারণা নাই, কিন্তু আপনারা জেনে অবশ্যই খুবই আমি বলবো যে শকড হবেন যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, আফগানিস্তান, এরিট্রিয়া, ইরান, ইরাক, ইথিওপিয়া, বিভিন্ন দেশ থেকে হাজার হাজার শিশু প্রতি বছর এদেশে এসে তারা অ্যাসাইলাম চায়। তো দেখা গিয়েছে যে যারা অ্যাসাইলাম চেয়েছে এই ধরনের বাচ্চাদের ভিতরে 54 জন মারা গেছে এবং যাদের একটা বিরাট অংশ কিন্তু আত্মহত্যা করেছে। দুঃখজনক হলেও যে এই যে এই ফিগারের মধ্যে সবচেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি ইরিট্রিয়ান। তো তার মানে অনেক ইরিট্রিয়ান শিশু যারা এদেশে আসে এবং এসে তারা নানা রকম কারণে তাদের জার্নিতে, তাদের পথে হয়তো অনেক ধরনের তারা কষ্টের সম্মুখীন হয়, বা যে ধরনের প্রলোভন দেখিয়ে তাদেরকে এখানে আনা হয়েছে সেরকম তো নয়। তো এই জন্য অনেকেই নানা ধরনের কষ্টে পড়ে তারা আত্মহত্যা করে। এটা অবশ্যই সমর্থনযোগ্য নয়। আমি সবসময় মনে করি যে এই যে শিশুদেরকে যে এদেশে নিয়ে আসা হয়, তারা তো একা আসতে পারে না। এটা একটা হিউম্যান ট্রাফিকার বা মানব পাচারকারীদের মাধ্যমে তারা এদেশে আসে। এই মানব পাচারকারীদের বিরুদ্ধে আমি মনে করি যে খুব শক্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত। এবং আমি বলবো যে সমস্ত পরিবাররা একটু স্বাচ্ছন্দ্যের আশায় তাদের এই ছোট ছোট 14, 15, 16 বছরের বাচ্চাদেরকে 7-8 হাজার 9,000 মাইল দূর থেকে ব্রিটেনে আসার জন্য তাদেরকে প্রলুব্ধ করে, আমার মনে হয় এটা ঠিক নয়। কারণ আজকে তো আমরা দেখতে পাচ্ছি যে অনেক ক্ষেত্রেই কিন্তু এই সমস্ত বাচ্চারা আদৌ কিন্তু কোনো ভিসা পায় না। আপনারা হয়তো অনেকেই জানেন যে কোনো আনঅ্যাকম্পানিড মাইনর যদি এদেশে এসে অ্যাসাইলাম চায় এবং যদি তাদের অ্যাসাইলাম প্রত্যাখ্যাত হয়, যেটা অধিকাংশ ক্ষেত্রেই হয়, প্রত্যাখ্যাত হলে তারা একটা ডিসক্রিপশনারি লিভ পেতে পারে। কিসে লিভ? কারণ তারা তাদের বয়স 17 বছর এবং 6 মাস হওয়া পর্যন্ত থাকার অনুমতি পেতে পারে। এরপরে তারা আবার ডিসক্রিপশনারি লিভটাকে বাড়ানোর জন্য অ্যাপ্লাই করতে পারে। এবং আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রেই এই বাড়ানোর অ্যাপ্লিকেশানগুলি কিন্তু কার্যকর হয় না, তারা এটাকে গ্রহণ করে না। কিন্তু এই যে যারা এই ডিসক্রিপশনারি লিভের জন্য
এলিজিবলও হবে তাদের মধ্যে আমরা দেখছি এটা বিরাট অংশকে কিন্তু হোম অফিস দিচ্ছে না। নানা অজুহাতে বলতে পারছে যে তোমার সাথে তোমার ফ্যামিলির কন্ট্যাক্ট আছে বা তুমি ফ্যামিলি ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে তোমাকে কন্ট্যাক্ট করে তুমি চলে যেতে পারবে বা তোমার ফ্যামিলি কোথায় আছে তুমি জানো, এরকম নানা অজুহাত দিয়ে এদেরও কিন্তু অনেককেই তারা ভিসা দিচ্ছে না। আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি যে বর্ডার লাইন কেস, যেখানে হয়তো বাচ্চাটার কিছুদিন পরেই 17.5 হয়ে যাবে, সেসব ক্ষেত্রে তারা ডেলিবারেটলি সিদ্ধান্ত দিতে দেরি করে এবং সিদ্ধান্ত দিতে দেরি করে এরপরে তারা সিদ্ধান্ত দেয়, যখন দেয় তখন দেখা যায় যে বাচ্চাটার বয়স হয়ে গেছে 18 বছরের বেশি এবং তাদেরকে তখন তারা নর্মাল একজন অ্যাডাল্ট অ্যাসাইলাম সিকার হিসেবে ট্রিট করে। তা আমার এখানে দুটো কনসার্ন। একটা কনসার্ন হচ্ছে এই যে মানব পাচারকারীরা বাচ্চাদেরকে নিয়ে আসে, আমরা জানি যে এই বাচ্চাদেরকে পথে অনেক ক্ষেত্রে, বিশেষ করে যদি মেয়ে হয়, তো মেয়েরা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে তারা কিন্তু ধর্ষণ, শ্লীলতাহানি বা অন্যান্য যৌন নিপীড়নের শিকার হচ্ছে। আমি এরকম বহুত কেস করেছি যে পথে ইরানে, টার্কিতে, গ্রিসে বিভিন্ন জায়গায় তারা কিন্তু এই সমস্ত যে সমস্ত কিশোরীরা আছে তাদেরকে আসার পরে তারা ধর্ষিতা হয়েছেন। তো এই ব্যাপারে অবশ্যই আমি মনে করব যে সরকারের যেমন ব্যবস্থা নেওয়া দরকার, তেমনি বিভিন্ন পরিবার পরিজন তারা এতটুকু সুখের আশায়, একটু সুখের আশায় ভাবে তাদের বাচ্চাদেরকে এরকম মানবতাহীন একটা জীবন, মানবতার জীবন থেকে যেন তারা ঠেলে না ফেলে দেন, এ ব্যাপারে তারা যেন সতর্ক অবস্থায় রাখেন। বিশেষ করে যখন আমরা দেখতে পাচ্ছি এদেশে কোনো গ্যারান্টি নাই যে বাচ্চা হিসাবে আসলেই আপনি ভিসা পাবেন, যদিও কেউ কেউ পায় এবং তারা যে যে দেশ থেকে পায় সেই সমস্ত দেশে আমরা জানি যে হয়তো যুদ্ধ হচ্ছে, যেমন আমরা জানি আফগানিস্তানে, সিরিয়াতে যুদ্ধ হচ্ছে, সুদানে যুদ্ধ হচ্ছে, আমরা জানি লিবিয়াতে হচ্ছে। এই ধরনের দেশ থেকে না আসলে, অন্য দেশ থেকে আসলে কিন্তু কোনো রকমের হোম অফিসের থেকে কোনো অনুকম্পা পাওয়ার আশা করাটা ঠিক হবে না। আজকে আমরা আরও আপডেট যাওয়ার আগে আরেকটা বিষয় একটু আলোচনা করতে চাই, যেটা হচ্ছে যে এই দেশে যারা আসেন, অনেকেই এই দেশে আসেন, এই দেশ একটা স্বপ্নের দেশ, আমরা ঠাট্টা করে বলি এটা তো জান্নাতুল ফেরদৌস। তো এইরকম একটা দেশে আসলে অনেকেই মনে করে যে এই দেশ থেকে তারা চলে যাবে না। এমনকি যারা যখন এই দেশে প্রবেশ করে, যে কোনোভাবে প্রবেশ করুক, স্টুডেন্ট হিসেবে হোক, ওয়ার্ক পারমিটে হোক বা এমনকি ভিজিটারে হোক, অনেকের মনে একটা এরকম বাসনা থাকে যে আমি যখন একবার ব্রিটেনে আমি ঢুকে গেছি আর আমি এ দেশ থেকে চলে যাব না বা কেউ আমাকে ফেরত পাঠাতে পারবে না। এর পিছনে কাজ করে যে তারা দেখে তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা গ্রামের লোক এরকম কেউ হয়তো এদেশে আগে 10-12 বছর আগে এদেশে এসেছেন, কি তারও আগে এদেশে আসার পরে তারা আর যাননি, তারা কোনো না কোনোভাবে থাকার ব্যবস্থা করে ফেলেছেন। এটা দেখে কিন্তু অনেকেই অনুপ্রাণিত হন, তারাও মনে করেন যে আমরা যে দেশে যাচ্ছি আমরা আমাদের আর কখনো ফিরে যেতে হবে না। তো আমার এটা হয়তো অনেক দর্শকেই হয়তো স্মরণে আছে যে 2021 সালে যখন কেয়ার ওয়ার্কিং ভিসাটাকে তারা শর্টেজ ক্যাটাগরিতে আনলো, তখন কিন্তু আমি এই চ্যানেলে বিভিন্ন চ্যানেলে গিয়ে আমি বারে বারে কিন্তু বলেছি যে এটা মিসইউজ হবে। এবং সত্যি আমরা দেখেছি যে পরবর্তীকালে এটা নিয়ে এক শ্রেণী দালাল বাজারে ক্যানভাস করে, বাজারে প্রচার করে হাজার হাজার মানুষকে তারা সর্বশান্ত করেছে। মানুষ তাদের সহায় সম্পত্তি বিক্রি করে দালালকে 15 লাখ 20 লাখ টাকা দিয়ে এদেশে আসে। আসার পরে তারা দেখে যে আসলেই তাদের কোনো চাকরি নাই, এমনকি যে প্রতিষ্ঠানে তাদের চাকরি দেওয়ার কথা সেই প্রতিষ্ঠান তখন নানা অজুহাতে, যেমন ধরো তুমি তোমার ইংরেজি ভালো না, তুমি ড্রাইভিং টেস্ট পাস করোনি, বা তুমি ট্রেনিংয়ে ঠিকমতো তুমি ট্রেনিংয়ে রেসপন্ড করতে পারেন, সবই হচ্ছে অজুহাত। এই সমস্ত ইস্যুগুলি কিন্তু এমপ্লয়ারদেরকেই রিক্রুটমেন্ট করার আগেই তাকে এগুলো সর্ট আউট করা উচিত ছিল। মনে রাখবেন যে ওয়ার্ক ভিসাতে যারা এই দেশে আসেন তাদের কিন্তু 28 দিনের মধ্যে কাজে যোগ দিতে হবে, না দিলে কিন্তু তাদের ভিসাটা হোম অফিস ইচ্ছা করলে কেটে দিতে পারে। তো এই একজন কলার মধ্যে যুক্ত হচ্ছেন, দেখি কে আসেন। হ্যালো কলার। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আপনি ভালো? আপনার একটা কোয়েশ্চন করতাম এই মাত্র।
জি বলেন, আপনি কি জানতে চান? আমার একজন আত্মীয় এই দেশেও আইছিল আজকে থেকে 3 বছর আগে। হ্যাঁ, 3 বছর আগে আইছিল ওয়ার্ক পারমিট নিয়ে আর কি। কবে আসছে? 2 বছর? 3 বছর। আচ্ছা, 3 বছর আগে আসে ওয়ার্ক পারমিট নিয়ে, তারপরে? এরপরে এখন তো তাদের যে কোম্পানি আছে যে ওয়ার্ক পারমিট দিছিল, ওরা তো ওদের ক্যান্সেল করে দিয়েছে। এখন তো তার এখন যদি তার এটা ক্যান্সেল হয়ে থাকে তার ওয়ার্ক পারমিট, তার জন্য উপায় হচ্ছে দুইটা। একটা হচ্ছে যে সে আরেকটা কোম্পানিতে সে ওয়ার্ক পারমিটে সে সুইচ করতে চেষ্টা করতে পারে, এবং আমরা জানি যে এ ব্যাপারে হোম অফিস অনেক নমনীয়। যদি অন্য কোনো কোম্পানি একই ধরনের জবের জন্য তাকে স্পন্সর করে, তবে তাকে সে সহজেই এই ভিসাটা পেতে পারে। এইগুলো একটা। আর দ্বিতীয় হচ্ছে, যদি তার অন্য কোনো গ্রাউন্ড থেকে থাকে, পারিবারিক গ্রাউন্ডে, ফ্যামিলি গ্রাউন্ডে, বা তার যদি দেশে গেলে তার জীবনের হুমকি থাকতে পারে, তবে সে প্রোটেকশান রুটে, এই দুটো রুটের যে কোনো একটা রুটে যেতে পারে। কিন্তু মনে রাখবেন, তার যদি আসলেই জীবনের বা ব্যক্তিগত নিরাপত্তার কোনো হুমকি না থেকে থাকে, তবে তার কিন্তু প্রোটেকশান রুটে যাওয়া উচিত হবে না, কারণ সেক্ষেত্রে সে প্রসেসটাকে, পদ্ধতিটাকে সে মিসইউজ করবে। আচ্ছা, তার এই ধরনের কোনো হুমকি নাই দেশে গেলে, কিন্তু ওর তো 2 বছরের ভিসা এখনো আছে। জি, কিন্তু তার যদি কাজ না থাকে, কাজ ছাড়া 28 দিন থাকলেই হোম অফিস তার ভিসাটা কেটে দিতে পারে। তারা যদি জানতে পারে যে উনি কাজ ছাড়া আছেন 28 দিনের বেশি, তবে তারা তাকে নোটিশ দিয়ে তার ভিসাটা কেটে দিতে পারে। ওর চেষ্টা করতেছে কাজ অন্য কোথাও সুইচ করতে পারে, যে কোনো কাজে সুইচ করতে পারবেন কি না? সুইচ করতে পারবে উনি যদি ওই একই ধরনের ক্যাটাগরি জবে, তাহলে উনি যদি কেয়ার ওয়ার্কার হয়, এই দেশে কেয়ার ওয়ার্কারদের একটা ডিমান্ড আছে। আমরা দেখেছিলাম যে 38,000-এর মতো কেয়ার ওয়ার্কার জব ছাড়া আছে, এবং তাদের ক্ষেত্রে খুব সহজ একটা বিষয় আছে যে কোনো কেয়ার কোম্পানি নিতে চাইলে মোটামুটি সহজভাবেই তারা কিন্তু সুইচ করতে পারবে। আমার মনে হয় ওনার জব মার্কেটে চেক করা দরকার। আর যদি লাইসেন্স হোল্ডার তারা কি অ্যাপ্লাই করা যাবে না? যেমন আমার বিজনেস আছে, আমি অ্যাপ্লাই করতে পারবো না ওরে রাখার জন্য? আপনার যদি বিজনেস থাকে, সেই বিজনেসে প্রথমত দেখতে হবে উনি কী ধরনের জব নিয়ে উনি এদেশে আসেন। ওই ধরনের জব যদি আপনার কোম্পানি অফার করতে পারে, এবং যদি আপনি দেখাতে পারেন জবটা একটা জেনুইন জব, কারণ অনেক ক্ষেত্রে হয় কি, মানুষ খালি একজনকে চাকরি দেওয়ার জন্য একটা জব ক্রিয়েট করে, তো সেটা হলে হবে না। আপনাকে দেখাতে হবে যে জবটা ক্রিয়েট হয়েছে, এই জবটার অবশ্যই দরকার এবং জবটা জেনুইন। সেক্ষেত্রে সেক্ষেত্রে হয়তো উনি অ্যাপ্লাই করলে উনি হয়তো পেতে পারেন। আমার তো লাইসেন্স নাই। আপনাকে লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে। লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করে আপনি লাইসেন্স পেলে ওরা আপনাকে একটা অ্যালোকেশন দেবে যে আপনি কয়টা লোক রিক্রুট করতে পারবেন। এরপরে আপনি রিক্রুটমেন্টে যাবেন। লাইসেন্স করতে তো অনেক কিছু লাগে, আমি তো জানি। লাইসেন্সে যে খুব বেশি কিছু লাগে তা না, আপনার পুরো পদ্ধতি, কাজের পদ্ধতিটা পরিষ্কার থাকতে হবে। সবচেয়ে বেশি যেটাতে আমাদের বাঙালিদের প্রবলেম হয় সেটা হচ্ছে হিউম্যান রিসোর্সেস। এই যে মানব সম্পদ আপনি যে ম্যানেজ করবেন, এভাবে কী আছে, আপনার কি সিকনেস অ্যাবসেন্সের অ্যাটেন্ডেন্স নোট আছে, আপনার কি প্রত্যেক স্টাফের প্রোফাইল আছে। সবচেয়ে বড় যে সমস্যা হয়, যেহেতু আপনি জানেন যে ওয়ার্ক পারমিটে কাউকে রাখতে গেলে অনেক পয়সা বেতন দিতে হয়, এই মুহূর্তে বোধহয় প্রায় 41,000-এর মতো। আর আপনি দেখালেন আপনার প্রতিষ্ঠানে সবারই বেতন হচ্ছে বছরে 10,000 পাউন্ডের কম, 5,000 পাউন্ড। আপনি হঠাৎ করে একজনকে 31,000 পাউন্ডের বেতনে রাখবেন কেন? তখনই তাদের মনে সন্দেহের উদ্রেক হবে যে এই জবটা নিশ্চয়ই জেনুইন না। নরমালি মিনিমাম ওয়াইজেস দেই প্লাস 24 আওয়ার বা 30 আওয়ার সহ করে কাজে নরমালি। জি, যেটা আমি বললাম যে আপনাকে দেখাতে হবে আপনার অন্য স্টাফদের সাথে তার বেতন, তার কাজ, এটা সামঞ্জস্যপূর্ণ। ঠিক আছে? ওকে ভাইয়া, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই সাহেব, আপনার অ্যাডভাইসের জন্য। থ্যাংক ইউ। শ্রী দর্শকবৃন্দ, আমি যে বিষয়ে কথা বলছিলাম যে এদেশে অনেকে আসার পরে তারা যে একটা ধরনের স্বাচ্ছন্দ্য বোধ করে,
সেটা নিয়ে আমি কথা বলছিলাম, যে অনেকে মনে করে এই দেশে যখন একবার এসে গেছি আর বোধহয় কেউ আমাকে এই দেশ থেকে বার করতে পারবে না। এটা কিন্তু ভুল। যদি আপনার ভিসা না থাকে যে কোনো সময় আপনাকে কিন্তু বার করে দিতে পারে, এবং আপনার ভিসার যে কন্ডিশন, সেই কন্ডিশনটা আপনাকে মেনে চলতে হবে। আমি গত কয়েক সপ্তাহের ভিতরে এরকম অনেকগুলি কেস আমাদের সামনে আসলো, যেখানে দেখা গিয়েছে যে যিনি অ্যাপ্লিকেন্ট তিনি এখানে ওয়ার্ক পারমিট নিয়ে আসেন, মূল জায়গাতে তিনি কিন্তু কাজ করেন না, 20 ঘন্টা সাপ্লিমেন্টারি ওয়ার্কে তিনি আছেন। এই সাপ্লিমেন্টারি ওয়ার্ক তার মূল কাজের সাথে কোনো সামঞ্জস্য নাই, এটা হয়তো সিম্পল অড জব, এবং অড জব করতে গিয়ে অনেকে ধরা পড়েছেন, ধরা পড়ে ভিসা কাটেল হয়েছে, ইমিডিয়েটলি কাটেল হয়, এবং এটা নিয়ে নানা ধরনের সমস্যার মধ্যে তারা আছেন। তো এই জিনিসগুলি কিন্তু মনে রাখতে হবে। কিন্তু ওই যে অনেকে মনে করেন যে একবার যেহেতু দেশে চলে আসছি, কোনো না কোনোভাবে আমি 5-7 বছর থাকতে পারবো, আমার ভিসা বেড়ে যাবে, সেটেলমেন্ট পাবো, এটা কিন্তু ঠিক নয়। যে কোনো সময় আপনার উপরে কিন্তু বিপদে চলে আসতে পারে। আরেকটা জিনিস এখানে মনে রাখতে হবে যে আপনাকে যদি এই অবৈধ অবস্থায় গ্রেপ্তার করে, তাহলে তারা কিন্তু আপনাকে ডিটেনশন সেন্টারে নিতে পারে। এর মধ্যে অনেকের সময় আমরা দেখি যে কাউকে ডিটেনশন সেন্টারে নিয়ে গেলে, গ্রেপ্তার করলে একটা বিরাট শখ হিসাবে আসে, বলে যে আমাকে কেন গ্রেপ্তার করলো, আমি কি অন্যায় করেছি, আমি তো কোনো চুরি করিনি, ডাকাতি করিনি, লুট করিনি, ফ্রড করিনি, তাহলে আমাকে কেন গ্রেপ্তার করা হলো, আমি তো কোনো অপরাধী। তারা বুঝতে পারছে না যে ইমিগ্রেশনের ভিসা না থাকলে এই দেশে থাকাটা যে এক ধরনের অপরাধ, এটা একটা ইমিগ্রেশন অফিস, এটা কিন্তু অনেকেই ভুলে যান। তো এই অবস্থায় যেটা হতে পারে, আপনাকে তারা ডিটেন করতে পারে। যদি তারা মনে করে যে আপনাকে ডিটেন না করলেই আপনাকে হয়তো পাওয়া যাবে না, তাকে আপনাকে ডিটেন করতে পারে, এবং সেই হিসাবে আপনি তো বেলের জন্যে এলিজেবল হবেন। বেল করার জন্য কতগুলো কন্ডিশন আছে। আমরা যেটা কথা বলছিলাম যে এদেশে আসার পরে অনেকের ভিতরে এক ধরনের একটা ভাব কাজ করে, তারা মনে করে যে তারা যেতে এদেশে এসে গেছে আর তাদের কিছুই হবে না, এবং এটা নিয়ে তারা অনেকটা আমরা বলি কেয়ারফ্রিভাবে চলাফেরা করে। এরপরে যখন হঠাৎ করে একদিন তারা ইমিগ্রেশনে ধরা পড়ে, তখন প্রচণ্ড শোক এসে নামে। কিন্তু আসলে কি এতে শোককে মানে শকড হওয়ার কি কোনো কারণ আছে? আপনি যদি ইলিগালি এই দেশে থাকেন, তো যে কোনো সময় তো আপনাকে তারা ধরতে পারে, এবং যদি আপনার কোনো অ্যাপ্লিকেশন পেন্ডিং না থাকে, তাহলে তো তারা আপনাকে ডিটেনশনে নিয়ে গিয়ে সেখান থেকে দেশে পাঠানোর ব্যবস্থা করতে পারে। তো এই জন্য এই ব্যাপারগুলো একটু মনে রাখবেন। সবাই যেহেতু মনে করে না এতদিন তো আছেই, কিছুই হয়নি, 10-12 বছর, এরপরেও হয়তো কিছু হবে না, না, যে কোনো সময় আপনাদের বিপদ হতে পারে, আসতে পারে। তো যারা এরকম ডিটেনশন সেন্টারে চলে যান, তাদেরকে নিয়ে যাওয়া হয়, তারা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে জামিনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এই জামিন হোম অফিসের কাছ থেকে হতে পারে, আমরা বলি সেক্রেটারি অফ স্টেটের বেল, আর হতে পারে কোর্টের কাছ থেকে। তো যেটাই কিন্তু মনে রাখতে হবে, জামিন তখনই আপনার জন্যে পাওয়া সহজ হবে যদি এটা দেখানো যায় যে এদেশ থেকে আপনাকে তারা হোম অফিস তাড়াতাড়ি পাঠিয়ে দিতে পারবে না। হতে পারে আপনার কোনো অ্যাপ্লিকেশন যেটা তাদের সামনে আছে, হয়তো অ্যাসালাম বলুন, হিউম্যান রাইটস বলুন, বা কোনো অ্যাপ্লিকেশন আছে যেটা হয়তো তাদের পক্ষে একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের ভিতরে তারা এটাকে কোনো নিষ্পত্তি করতে পারবে না। সেক্ষেত্রে আমরা বলবো যে আপনার রিমুভালটা ইমিনেন্ট নয়, সেক্ষেত্রে আপনার কিন্তু বেল পাওয়া, জামিন পাওয়া আমরা বলবো যে মোটামুটি সম্ভাবনা অনেক বেশি। প্লাস আপনার রেকর্ড আপনাকে দেখতে হবে, আগে কি আপনাকে যদি তারা টেম্পোরারি টেম্পোরারি অ্যাডমিশন বা ইমিগ্রেশন বেলে রেখে থাকে, তখন কি আপনি কীরকম আচার আচরণ করেছেন, তখন কি আপনি তাদের সমস্ত নিষেধাজ্ঞাগুলো কি মেনে চলেছেন নাকি মানেননি, এটা তারা দেখবে। এরপর আরেকটা ইস্যু তারা দেখবে, সেটা হচ্ছে যে সিউরিটি, কোনো গ্যারান্টার, ফাইন্যান্সিয়াল কোনো সিকিউরিটি আপনার আছে কিনা, অর্থাৎ আপনাকে তারা যে জামিন দেবে, জামিনের জন্যে একটা যেটাকে আমরা বলি রিকনেসেন্স, অর্থাৎ একটা অঙ্ক, একটা সংখ্যা বলতে হয় যে আমি এত টাকাতে আমি জামানতে আমি তার সিকিউরিটি হচ্ছে। তো এই যে সিকিউরিটি যে পয়সাটা, এটা কোনো নির্দিষ্ট কোনো অঙ্ক নয়, এটা 50 পাউন্ডও হতে পারে, 50,000ও হতে পারে। এটা নির্ভর করবে যিনি জামিনের জন্য দাঁড়াচ্ছেন, যিনি যেটাকে আমরা বলি যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন, যিনি
স্যাটিসফাই করার জন্য যিনি দাঁড়াচ্ছেন সিকিউরিটি তার সামর্থ্যের পরে নির্ভর করে। এখন যেমন ধরুন খুব বড় একজন ব্যবসায়ীর জন্য 50,000 পাউন্ডও যেমন হয়তো কোনো বড় অ্যামাউন্ট নয়, কিন্তু আবার একটা ওল্ড এজ পেনশনারের জন্য 50 পাউন্ডও কিন্তু খুব বড় একটা অঙ্ক হতে পারে। তো এই জন্যে যিনি দিচ্ছেন, যিনি এই জামিনে দাঁড়াচ্ছেন, সেই জামিনদারের অ্যাবিলিটির পরে কিন্তু এটা নির্ভর করে। এই পয়সাটা কিন্তু ব্যাংকে থাকতে হবে এবং যখন জামিনের জন্য আপনি দরখাস্ত করা হবে তখন যিনি সিকিউরিটি তার জন্য এই অঙ্কটা, তার জন্য এই পরিমাণ পয়সাটা তার ব্যাংক অ্যাকাউন্টে থাকে। কোনো কোনো সময় তারা প্রশ্ন করতে পারে যে এই অঙ্কটা আসলো কোত্থেকে, বেশি করে যেই তারা দেখে একটা বড় ধরনের অঙ্ক কারোর অ্যাকাউন্টে চলে আসলো, যেখানে তাদের একটি স্টেডি যেটা ইনকাম বা স্টেডি যে ফ্লো, সেখানে দেখা যাচ্ছে যে এটা হঠাৎ করে হুম করে এসে পড়েছে। সেক্ষেত্রে তারা সন্দেহ করতে পারে এই পয়সাটা আসলে জেনুইন পয়সা কিনা, কিংবা কারো কাছ থেকে ধার করে নিয়ে সেখানে ধরে রাখা হয়েছে। তো বেল হিয়ারিং আমরা যেটা দেখি যে অধিকাংশ ক্ষেত্রে বেল হিয়ারিংগুলি এখন অনলাইনে হচ্ছে কিংবা টেলিফোনের মাধ্যমে হয়। অবশ্যই যিনি জামিন চাচ্ছেন তার যে থাকার মতো কোনো জায়গা থাকতে হবে। এই জন্যে যিনি তার জন্যে বন্ডে সাইন করছেন বা তিনি যার জন্য সিকিউরিটি হচ্ছেন, তিনি যদি কোনো অ্যাকোমোডেশন দিতে পারেন, বলতে পারেন যে তিনি আমার অ্যাকোমোডেশনেই থাকবেন, ফলে আমি তাকে মনিটর করতে পারবো। মনে রাখতে হবে যিনি সিকিউরিটি তার কিন্তু খালি টাকাটা দেখানোই মূল দায়িত্ব নয়, তাকে দেখাতে হবে যে যিনি জামিন পাচ্ছেন, সেই জামিন যিনি পাচ্ছেন তাকে 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 মনিটর করার মতো আপনার ক্ষমতা আছে। বিশেষ করে তিনি যদি আপনার সাথে থেকে থাকেন তাহলে আপনি মনিটর করতে পারবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। আজানের পূর্বে আমরা বেল জামিন নিয়ে আলোচনা করছিলাম। আমরা বলছিলাম জামিনের জন্য কী কী দরকার। জামিনের জন্য, ভালো জামিনের জন্য অবশ্যই একজন সিকিউরিটি, একজন গ্যারান্টর দরকার। আপনি কোন অ্যাকোমোডেশনে থাকবেন, গিয়ে থাকার একটা জায়গা থাকা লাগবে। এই জায়গা আবার ইমিগ্রেশন চেক করতে পারে যে জায়গাটার কোনো বিরূপ কোনো অ্যাকশান আছে কি না, যা জায়গাটার কোনো বদনাম আছে কিনা তারা দেখবে। তারপরে যিনি সিকিউরিটি কত অ্যামাউন্ট দিচ্ছেন। আমরা আগে বলেছি কোনো নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট নাই, 50 থেকে 50,000 পাউন্ড হতে পারে। এটা সিকিউরিটির সঙ্গতির পরে নির্ভর করবে। এবং এরপরে এটার সাথে যদি কোনো কন্ডিশন দেয়, কন্ডিশনগুলো আপনি মেনে চলবেন কিনা। কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখি ইলেকট্রনিক ট্যাগ লাগাই দেওয়া হয়। তো একটা কথা মনে রাখবেন যে যদি আপনার কোনো অ্যাপ্লিকেশন এদেশে যেটাকে আমরা বলি যে পেন্ডিং নাই, কোনো অ্যাপ্লিকেশান এখনও হোম অফিসের সামনে নাই বা কোনো কারণ নাই, সেক্ষেত্রে কিন্তু আপনি জামিন নাও পেতে পারেন। কারণ হোম অফিস বলবে যে তার কোনো ইনসেন্টিভ নাই, তার এই জামিনের কন্ডিশনগুলি, শর্তাবলীগুলি মেনে নেওয়ার জন্যে তার কোনো রকমের কোনো কারণ নাই। তো যাই হোক, এই জিনিসগুলি আপনাদেরকে দেখাতে হবে, দেখালে বেল অ্যাপ্লিকেশন হবে। মনে রাখতে হবে একটা বেল অ্যাপ্লিকেশন যদি একবার রিজেক্টেড হয়ে যায় তবে 28 দিনের মধ্যে নতুন কোনো গ্রাউন্ড না হলে আর বেল অ্যাপ্লিকেশন করা যায় না। এই জন্যে বেল জামিন অ্যাপ্লিকেশন করার আগে খুব সতর্কভাবে হবেন। মনে রাখবেন যদি আপনাকে ধরে নিয়ে গেছে, আপনার কোনো অ্যাপ্লিকেশান নাই হোম অফিসের সামনে, এই অবস্থায় আপনার একটা অ্যাপ্লিকেশান করে তো কোনো লাভ নাই। কারণ আপনার জামিনের অ্যাপ্লিকেশান হয়তো বা নাকচ হয়ে যাবে এই কারণে যে আপনাকে বলবে যে তোমার তো আসলে এখানে কোনো কিছু পেন্ডিং নাই, তুমি যে বেলের কন্ডিশন মেনে চলবে তার তো কোনো গ্যারান্টি নাই। তো যেটা হতে পারে আপনার কোনো অ্যাপ্লিকেশান পেন্ডিং না থাকলেও নানা কারণে হয়তো হোম অফিস আপনাকে দ্রুত ফেরাতে সক্ষম নাও হতে পারে। এক হচ্ছে আপনার জন্য ট্রাভেল ডকুমেন্ট, আপনি যে দেশ থেকে আসছেন সে দেশ থেকে হয়তো ট্রাভেল ডকুমেন্ট তৈরি করতে হোম অফিসের সময় লাগতে পারে, লম্বা সময়। সেক্ষেত্রে কিন্তু আপনি জামিন পেতে পারেন, কারণ যেটাই হোক না কেন আপনাকে অনির্বাচিত সময়ের জন্যে ইনডেফিনিট একটা পিরিয়ডের জন্য আপনাকে তারা আটকে রাখতে পারে না, আপনি সেক্ষেত্রে জামিন পেতে পারেন। তো ওই যে প্রথমে আমি যেটা দিয়ে শুরু করেছিলাম যে অনেকে মনে করেছেন যে এদেশে একবার যদি এসে যায় আর আমাকে কোনো দিন ফেরত যেতে হবে না, এটা কিন্তু অবশ্যই সেরকম না। অনেকে হয়তো ধরা পড়ছেন না, আমরা এখনও জানি না এদেশে কত লক্ষ লোক অবৈধভাবে আছে, কিন্তু সংখ্যাটা অনেক বড় একটা সংখ্যা। তো ফলে অনেককেই হয়তো আপনি দেখছেন যে তারা হয়তো সেফলি আসছেন, তারা দিন আপনি সেফলি থাকবেন। কিন্তু আমার কথা হচ্ছে যে
অবৈধভাবে থেকে কতটা মানসিক শান্তি নিয়ে আপনি থাকতে পারেন। পুলিশ দেখলেই, ইমিগ্রেশন দেখলে আপনার ভয় লাগে। এমনকি যদি কেউ আপনাকে রাস্তায় মারধরও করে, আপনি পুলিশের কাছে যেতে ভয় পাবেন, কারণ পুলিশের কাছে গেলে যদি আপনার পরিচয়টা বেরিয়ে যায়, তা জানতে পারে আপনি দেশে অবৈধভাবে আসেন। এই চিন্তা থেকে আমাদের জানার মতো অনেকেই কিন্তু মারাত্মক অপরাধ যেটা তাদের বিরুদ্ধে সংঘটিত হয়েছে, সেটার জন্য তারা কিন্তু কোনো প্রতিকার চান না। তো আবার সেই কথা যে অবৈধভাবে থাকলে আপনাকে যদি গ্রেপ্তার করে, তবে এতে আশ্চর্যিত হওয়ার, এতে দুঃখ পাওয়ার কোনো কারণ নাই, কারণ এটাই হচ্ছে স্বাভাবিক পরিণতি। এটাই স্বাভাবিক পরিণতি। অবৈধভাবে থাকা তাকে গ্রেপ্তার করতেই পারে। যাই হোক, বেল নিয়েও আমরা বেশ কিছু আমরা কথা বললাম। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে হোম অফিস নিজে থেকে নিজেরাই উদ্যোগী হয়ে বেল দিয়ে দেয়। পিছনে কারণ থাকতে পারে, তাদের হয়তো ডিটেনশন সেন্টারে জায়গার অভাব আছে, হয়তো মনে করতে পারে যাকে আটকে রেখেছে সে হয়তো এতটা গুরুত্বপূর্ণ ব্যক্তি নয়, তাকে হয়তো ছেড়ে দিয়ে সপ্তাহে সাইন করতে বললেও তারা মোটামুটি হয়তো চলবে। সেক্ষেত্রে তারা নিজেরাই কিন্তু জামিন দিতে পারে। হয়তো যিনি কয়েদি আছেন, যিনি ডিটেনশন সেন্টারে আছেন, তাকে ডেকে বলতে পারে, তোমার কি যাওয়ার কোনো জায়গা আছে? জীবন আছে, তো সেখানকার অ্যাড্রেস নিয়ে তাকে ছেড়ে দিতে পারে। একজন কলার যুক্ত হচ্ছেন, কে আছেন? হ্যালো কলার। হ্যালো হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা কথা জি বলেন, আপনার কি জিজ্ঞাসা করার আছে বলেন। আমি আসলাম 26 আমার 20 বছর ওই জীব ও ডিসেম্বর, বুঝছেন নি? তখন আমি সারা মাকি যে আমি 20 বছর যে রাইতে তারা লিগালিটি দেন, তো এটা তো আমি চাইমনি, এটা সবার লাগে সমান, সবার ওই দিলাইনি তারা। আর আমি এটা কতদিন আগে করতাম ওখানটা জানতাম সারা মাকি। আপনার কেসটা একটু বুঝিনি। আপনি এদেশে আসেন 2006 সালে। আপনার খুব আওয়াজের সমস্যা করছে। আপনি যদি 2006 সালে এসে থাকেন, তো 20 বছর হয়ে গেলে আপনি 20 বছরের রুলের আন্ডার অ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে আপনি যে 20 বছর এদেশে আছেন তার প্রমাণ দেখাতে হবে। আপনি কবে এদেশে এসে ঢুকলেন সেটা প্রমাণ দেখাতে পারলে ভালো হয়, এবং তারপরে 20টা বছরই যে এদেশে ছিলেন তার প্রমাণ দেখতে চাইবে। হোম অফিস মোটামুটি প্রতি বছরেরই প্রমাণ দেখতে চায়। তো আমার মনে হয় 20 বছরের প্রমাণ দেখায় মাঝখানে 2-1টা বছর গ্যাপ হলেও হয়তো বা তারা মেনে নেবে, কিংবা কোর্টে গেলে কোর্ট হয়তো এটা মেনে নেবে। কারণ তারা জানে যে 20 বছর কেউ অবৈধভাবে থাকলে তার পক্ষে এত কাগজপত্র জোগাড় করে রাখা সম্ভব নয়। আমি যে 20 বছর ধরে আইছি, আমি দেশ আমি যে 20 বছর আমি বুঝছেন নি, ডাক্তারের প্রমাণ দেখাইলে আমার ওইব নি। মা আপা, আপনার কথা আমি বুঝতে পারছি না। যে কোনো কারণেই হোক এখানে প্রতিধ্বনিত হচ্ছে আপনার কথাগুলি। তো আপনি কি বললেন যে আপনি এদেশে আছেন? আমি তো বুঝতে পারলাম 20 বছর ধরে আপনি আছেন। তবে আমার প্রশ্ন হচ্ছে, 20 বছরে যে আপনি এদেশে আছেন তার কি কি প্রমাণ আপনার কাছে আছে? আমি যে আইছি, আমার কাছে প্রমাণ আছে যে আমি দেশ থাকি 20 বছর থাকি, তারার কাছে আমি ডাক্তারও প্রমাণ আছে, আমি ডাক্তারও জয়েন আছি। এটাই আমার ওইব নি। যা আছে সেটা দিলে এটা একটা ভালো হবে প্রমাণ। ডাক্তারের কাছ থেকে আপনি যতবার জিপিতে গিয়েছেন বা জিপিকে দিয়ে কোনো কাজ করিয়েছেন, পুরো রেকর্ড, পুরো জিপি রেকর্ড আপনি নেবেন। এটা একটা ভালো একটা প্রুফ হবে। আর কি আছে? জি, ওখান আর কি আছে? আর তো কিছু নাই। আমার তো একটার পর একটা আমি ফেসও লাগাইয়া আসলাম, আসছি, তখন তো আমার এটা ঠিক আছে নি। আমার যেটা অ্যাড করতে পারেন আপনার যে প্রমাণগুলি আছে সেটার সাথে, যে যারা আপনাকে জানে বা চেনে, আপনি 20 বছর ধরে এদেশে আসেন, তাদের কাছ থেকে সাপোর্টিং লেটার, তারা খুব বিস্তারিতভাবে বলবে কিভাবে আপনাকে চেনে, কিভাবে তারা কনফার্ম করছে যে আপনি 20 বছর ধরেই এদেশে আছেন।
দিনের ভিতরে পাইমু আশা। যাক, আমরা এই ব্যাপারে কথা বললাম। 20 বছরের যে রুল, সেটাতে তারা যেটা জানতে চায় যে আপনি 20 বছর এদেশে আছেন এবং প্রতি বছরই তারা কিছু কিছু প্রমাণ চায়। কোর্টে গেলে আমরা দেখেছি কোর্ট অনেক সময় মাঝে 2-1 বছর প্রমাণ না থাকলেও তারা মেনে নেয়, কিন্তু এটা তো কোর্টের ব্যাপার। হোম অফিস কিন্তু প্রতি বছরের জন্যই তারা চাপ দেবে যে প্রতি বছরের মালামাল, প্রতি বছরের হিসেব প্রমাণ যেন তাদের সামনে আপনি জারি করেন। আর একটা জিনিস হেল্প করবে, যদি আপনি আপনার পুরো লাইফ হিস্ট্রি, এই যে 20 বছরে আপনি কোথায় ছিলেন, কোথায় গেলেন, কী করলেন না করলেন, পুরো বর্ণনা, পুরো ডিটেল যদি একটা অ্যাকাউন্ট আপনি দিতে পারেন, খুবই ডিটেল, তাহলে তারা হয়তো মনে করবে যে আপনি সত্যি কথাই বলছেন। তাহলে আপনি একদম কোনো কিছু গোপন করেননি, যে কোন সাল থেকে কোন সাল ছিলেন, কোথায় ছিলেন, কিভাবে ছিলেন। এটা আপনি খুব সুন্দরভাবে, দরকার হলে কোনো অভিজ্ঞ আইনজীবীর কাছ থেকে আপনি সাহায্য নিতে পারেন। হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। সালাম। আমি বারিস্টার সাহেবের সাথে কথা বলছি। আপনি আমার সাথে কথা বলছেন? আমার ওয়াইফ ওর, আমি হিউম্যান রাইটসে কেস করছিলাম। আমার ওয়াইফের কেস রিফিউজ হয়ে গেছে, আবার আপিল করার সুযোগ দিচ্ছে। আমি আপিল করছি, এমন আপিলের কত সময় লাগবে? 3 মাস হয়ে গেছে। অ্যাপিলে এখন গড়পড়তায় প্রায় বছর খানিক সময় লাগছে। ও আচ্ছা, এটা হবে নাকি? আমার তো লিভ টু রিভিউ। আপনার কেসের কাগজপত্র না দেখে তো বলা সম্ভব না যে আপনার কেসটা আপনি পাবেন কি পাবেন না। আপনার যিনি আইনজীবী আছেন তার সাথে আপনি পরামর্শ করেননি? উনি কি বলেছেন হবে? আইনজীবীর সাথে পরামর্শ করছি। আমার যে কেস রিলিজ হয়েছে ওইটার মধ্যে লেখা আছে আমি বিদেশে ওয়াইফ আনতে, আমার পিএইচডি পাই, বেনিফিটও পাই, আমার ও শরীরিক অবস্থা খারাপ, তারপরে আমার আপিলের দিন। জি, আমি বুঝতে পেরেছি। এখন আপনি আপিলে গিয়ে আপনি যে যে পয়েন্টগুলো আমাকে বললেন, এই পয়েন্টগুলোই খুব ভালো করে জাজকে বোঝানোর চেষ্টা করবেন। যা যদি মনে করে যে এটাকে না করলে আপনাদের হিউম্যান রাইটস ভঙ্গ হবে, তাহলে উনি হয়তো আপনাকে অ্যালাউ করতে পারে। কিন্তু এটা আমি বললাম, আপনার পুরো কাগজপত্র না দেখে আমার পক্ষে আপনাকে প্রপার একটা গাইডলাইন দেওয়া সম্ভব না। এই জন্য জি, আপনার যারা নিকট, জি বলেন। আমার সলিসিটর বলছে যে আপনি ঘুমিয়ে থাকেন, এখন 1 বছর 1.5 বছর লাগতে পারে, এর জন্য আপনাকে জিজ্ঞেস করুন। সরি, উনি কি বলছেন? আমার সলিসিটর বলছে যে আপনি এখন ঘুমিয়ে থাকেন, 1 বছর 1.5 বছর লাগতে পারে। আপনি কি করে থাকেন? সরি ভাইয়া, আপনার এই কথা কেটে যাচ্ছে। সলিসিটর সাহেব কি বললেন? আপনি কি করে থাকেন? ঘুমায় থাকেন? ঘুমিয়ে থাকেন, বছর 1.5 বছর লাগে। তাহলে হয়তো উনি কনফিডেন্ট যে আপনার কেসটা উনি জিততে পারবেন, ফলে উনি আপনাকে বলেছেন যে আপনি আরামে নিশ্চিন্তে রেস্ট নেন। তারা হয়তো করবে, নিশ্চয়ই তার কারণ আছে। আমি এটা বলছি যে উনি বলছেন জজরে কনভিন্স করলে হয়তো হয়ে যেতে পারে 50-50। কিভাবে কি হবে ভাইয়া, এটা বুঝতে পারছি না। আমি বলছিলাম যে কেস হবে নাকি। আমি তো, আমার তো বয়স হয়ে গেছে 57। আমি বিয়ে করছি 3 বছর আগে, আমার ওয়াইফে তো ওয়েট করতেছে দেশে। জি, আপনার এটাতে তো অবশ্যই সময় লাগবে প্রায় 1 বছরের মতো, কম বেশি হতে পারে। বাট আমাদের সব অ্যাপিলে আমরা দেখেছি যে 1 বছরের কমে কোনো অ্যাপিলের তারিখ আমরা পাইনি। কারণ কোর্টের সামনে 1,10,000-এরও বেশি অ্যাপিল আছে। তো এইগুলি তাদেরকে ঠিকমতো ডিল করতে গেলে অবশ্যই সময় লাগবেও। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আরেকটা আপডেট দেই, দিয়ে আমরা হয়তো আমাদের লাস্ট সেগমেন্টে চলে যাব। আপডেটটা হচ্ছে যে ইউকের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা কনসার্ন, তারা বেশ চিন্তিত, কারণ এই যে ইমিগ্রেশনের নানা
কড়াকড়িতে বিদেশি স্টুডেন্ট আসার সংখ্যা অনেক কমে গেছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে আগে যে একটা ইনসেন্টিভ ছিল যে পোস্ট স্টাডি ওয়ার্ক, যেটা আসল নাম হচ্ছে গ্র্যাজুয়েট রুট, অনেকে দেশে এসে লেখাপড়া শেষ করে 2 বছরের একটা ফ্রি ভিসা তারা পেতেন, যেখানে তারা যে কোনো ধরনের কাজ করতে পারতেন। এখন সেটা 18 মাস করে দেওয়ার কারণে অনেক স্টুডেন্টের আশা কমে যাচ্ছে এবং ভবিষ্যতে নানা ধরনের রেস্ট্রিকশনের কারণে স্টুডেন্ট সেরকম আসছে না। স্ট্যাটিস্টিক্সে বলছে যে ইউনিভার্সিটিগুলি যত আয় তার 45% কিন্তু বিদেশি স্টুডেন্টের কাছে আসে। কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি, বিশেষ করে জামিন, এটা একটা সংবেদনশীল। অনেকেই হয়তো ডিটেনশন সেন্টারে ডিটেন হতে পারেন, তাদের জামিনের জন্য কী কী ব্যবস্থা হয় সে ব্যাপারে আমরা কিছু আলোকপাত করেছি। আরও আমরা কতগুলি পরিবর্তন আইনের যেটা হচ্ছে বা সাবজেক্ট নিয়ে কথা বলেছি। আমরা আমরা এডুকেশনাল ইনস্টিটিউশনের ক্ষেত্রে আমি বলতে চাচ্ছিলাম যে বিদেশি স্টুডেন্টরা নানা কারণে তাদের আসার সংখ্যা কমে গেছে। আমরা দেখছি যে 45%-এর মতো পয়সা বিদেশি স্টুডেন্টের কাছ থেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলি পায় এবং আমরা জানি যে নানা কারণে বিদেশি স্টুডেন্ট আসছে না। একটা অন্যতম কারণ হচ্ছে যে এই যে গ্র্যাজুয়েট রুট বা পিএসডব্লিউ বলে যে ভিসাটা ছিল, যে কেউ পড়াশোনা শেষ করে 2 বছর থাকতে পারবে, সেটাকে কেটে 18 মাস করা হয়েছে। এটার কারণে অনেকে মনে করছে যে তাহলে কি আর কী লাভ। কিন্তু এটার পিছনে হুমকি যুক্তি হচ্ছে তারা খেয়াল করে দেখেছে যারা এই গ্র্যাজুয়েট রুটে যায় এরা কেউই কিন্তু গ্র্যাজুয়েট রুটে জব করে না। অর্থাৎ তারা ভিসা পেলেও যে অড জবগুলো যেমন আগেও করতো এখনও তারা তাই করতো। এই জন্য তারা মনে করছে এর কোনো মিনিং নাই। আচ্ছা, আমরা আবার ফিরছি এটা তো এই আলোচনায়। দেখি কে আছেন। হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম রেস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি তো ভালো আছেন? জি আছি মোটামুটি। একটা কোয়েশ্চেন করতে চাই আপনার কাছে। সরি, একটা কোয়েশ্চেন ছিল আমার। জি জি অবশ্যই অবশ্যই, একটু জোরে বলবেন। জি, আমার হইলো কি অ্যাসাইলামের আপিলের বান্ডে তারা 18 জুন আগে সাবমিট করার কথা বলছে কোর্টে। তখন আমার সব এভিডেন্স থাকি এখনো আমার রেডি নাই। তখন আমার রেজিস্ট্রার সাহেবকে বলছি আর কি এই টাইমটা যেন একটু অ্যাডজাস্ট করে বাড়িয়ে আনার জন্য। আপনার কবে হিয়ারিং? 18 না, বান্ডেল সাবমিট করার কথা বলছে 18 জুন। আপনার কি কোনো হিয়ারিং এর ডেট আছে? জি না, বান্ডেল সাবমিট করার। আচ্ছা, তাহলে বুঝতে পেরেছি। আপনার যেটা করা লাগবে এক্সপ্লেন করে ওনাদেরকে আপনি অ্যাপ্লিকেশন করেন। অ্যাপ্লিকেশন করতে হয় পোর্টালে থাকে করে বলতে হবে যে আমাদের আরও 1 মাস সময় লাগবে এবং যেহেতু কোনো অ্যাপিলের তারিখ ধার্য হয়নি, ফলে এই 1 মাস টাইমটা দিলে হোম অফিসের কোনো ক্ষতি নাই। বাট আমি এই সময়টা পেলে সব ডকুমেন্ট ঠিক মতো জোগাড় করে দিতে পারবো। এটা কি আমাকে আবার তারা জানাবে লেটার যে না কিভাবে এটা তারা জানায়? যে যেটা হবে যে এটা আপনি পোর্টালে, আপনাদের যে পোর্টাল আছে পোর্টালে এটা একটা অ্যাপ্লিকেশন হিসেবে আপনি জমা দেবেন। অ্যাপ্লিকেশন জমা দিলে ওইটা একটা লিগ্যাল অফিসার কিংবা জাজ যেই দেখে আপনাকে 2-3 দিনের মধ্যে একটা জবাব দিয়ে দেবে। জি, এটার জন্য। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। সেই দর্শকের মধ্যে যেটা নিয়ে কথা বলছিলাম যে স্টুডেন্ট এদেশে আসা বোধহয় কিছুটা হলেও রেস্ট্রিক্টেড হয়ে গেছে। এটার পিছনের কারণ ছিল, আমরা বলেছিলাম একটা কারণ আমরা মনে করছি যেটা হয়তো এই পোস্ট স্টাডি ওয়ার্কের ভিসাটাকে পরিমাণটাকে কমায় দেওয়ার জন্য। আরেকটা যেটা আছে যে আসলে অনেকেই এদেশে আসছিলেন স্টুডেন্ট রুটটাকে ব্যবহার করে অন্য কোনোভাবে এখানে থাকার জন্যে। তো সঙ্গত কারণেই যখন তারা দেখছেন যে এই রুটটা হয়তো এতটা ভালো হয়তো হবে না, অনেকেই হয়তো বন্ধ করে দেবেন। আমরা জানি যে ছাত্রদের একটা বড় অংশ যারা এদেশে আসেন পরবর্তীকালে অ্যাসাইলাম করে এবং এর আগে যখন এটা সম্ভব ছিল আইনে, ছাত্ররা কিন্তু পড়াশোনা না করেই ওয়ার্ক পারমিটে সুইচ করেছে। এখন আমরা জানেন যে কোর্স কমপ্লিট না করলে আর সুইচিংয়ের সুযোগটা নাই। তো যাই হোক, এইসব কারণে অনেকেই কিন্তু আসতে চাচ্ছেন না। তবে এটা ঠিক যে এই স্টুডেন্ট রুটে এসে এটাকে মিসইউজ করা হয়েছে অনেকভাবে। এভাবে করার জন্যে আমার কাছে আমার যেটা মনে হয়েছে যে স্টুডেন্টদেরকে এইভাবে তারা
বেশ কড়াকড়ির মধ্যে রেখেছে। আমরা জানি বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে আমরা যেটা নাম বলতে পারি কভেন্ট্রি ইউনিভার্সিটি এবং লন্ডন মেট্রোপলিটন, এরা কিন্তু স্টুডেন্টদেরকে রিক্রুট করায় বাংলাদেশ থেকে স্টুডেন্ট যারা রিক্রুট করা বন্ধ করেছিল। এবং আমি এর আগেও বলেছি এই অনুষ্ঠানে যে আমার সাথে লন্ডন মেট্রোপলিটনের কমপ্লায়েন্স অফিসারের কথা হচ্ছিল এবং উনিরা বলেন যে তারা দেখেছে যে অধিকাংশ বাংলাদেশি স্টুডেন্ট আর পড়াশোনা করে না, এই কারণে তারা বাংলাদেশ থেকে আর স্টুডেন্টকে তারা নিতে যাচ্ছে না। এটা অবশ্যই আমাদের জন্য খুব লজ্জার ব্যাপার, আর যে আমাদের দেশ থেকে লোকে তারা স্টুডেন্টদেরকে আসতে তার সন্দেহ চোখে দেখবে, এটা নিশ্চয়ই ভালো নয়। তবে আমরা মনে করি এখনও অনেক জেনুইন স্টুডেন্ট আসছে বিভিন্ন দেশ থেকে। আমরা জানি এই মুহূর্তে এই দেশে সবচেয়ে বেশি স্টুডেন্ট আসে চীন থেকে মনে হয় বছরে 2 লক্ষেরও বেশি স্টুডেন্ট এই দেশে আসে। তো হয়তোবা তাদেরকে কোনো বিশ্ববিদ্যালয় না করছে না বা করবে না, কিন্তু আমাদের মতো দেশ থেকে বাংলাদেশ, পাকিস্তান, আমরা দেখেছিলাম একটা স্ট্যাটিস্টিক্স বলেছিল যে গত কয়েক মাসের ভিতরে পাকিস্তানি যে স্টুডেন্ট আছে তাদের মধ্যে 550-এরও বেশি তারা এলজিবিটি গ্রাউন্ডে, অর্থাৎ তারা গে বা সমকামী এই ধরনের গ্রাউন্ডে তারা অ্যাসাইলাম ক্লেম করেছে। আর বাংলাদেশ থেকে বোধহয় 178-এর মতো স্টুডেন্ট এইভাবে এই গ্রুপে তারা ক্লেম করেছে এই গত কয়েক মাসের মধ্যে। তো ন্যাচারালি তারা সন্দেহ হবে। এবং আপনারা অনেকেই তো বিবিসির একটা ডকুমেন্টারি দেখেছেন যেখানে তারা বলেছে যে অনেকেই গে হিসাবে সেজে তারা অ্যাসাইলাম করছে। কিন্তু এখানে মনে রাখতে হবে এটা শুধুমাত্র এলজিবিটি কমিউনিটিদেরকেই দায়ী করলে চলবে না। আমরা যারা দীর্ঘদিন ধরে অ্যাসাইলাম হিউম্যান রাইটসের সাথে জড়িত, আমরা দেখেছি যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ অ্যাসাইলামের জন্য নানা রকমের কাহিনী ফেদে আসে। এই যে আমরা আফগান দেখি, ইরিট্রিয়ান দেখি, ইরিট্রিয়ানদের একটা কমন কেস হচ্ছে যে তাদেরকে আর্মিতে যাওয়ার জন্যে, তাদেরকে ন্যাশনাল সার্ভিসে যাওয়ার জন্যে ডাকা হয়েছিল। তারা এটা করতে চায়নি বলে তারা পালিয়ে চলে এসেছে। কিন্তু আমার নিজেরই সন্দেহ যে আদৌ তারা কোনো কলাপ পেপার পেয়েছে কিনা, এরকম অনেকেরই আছে। আফগানিস্তানের ব্যাপারে এরকম আমরা দেখতে পেয়েছি। ইরান থেকে প্রায় শুনি যে একটা অংশ তারা সরকার বিরোধী লিফলেট বিলি করছিল, তারপরে পুলিশ আসতে সেই লিফলেটগুলো তারা ফেলে দিয়ে পালিয়ে আসলো। এখন এই কাহিনীটা কতটা সত্যি আমরা জানি না। এখানে আসার পর দেখা যায় এরা কি অনেকেই আবার ইরানিয়ান অ্যাম্বাসির সামনে গিয়ে মিছিল মিটিং করে, এতে তাদের ক্লেমটা বুস্ট আপ হয়। তো এটা অনেক ক্ষেত্রেই তারা তো সফল হয়, কিন্তু আসলে কতজন জেনুইনভাবে তারা এই কাজগুলি করছে। এটার কারণে যেটা হচ্ছে যে যেহেতু জেনুইন আর নন জেনুইন এর প্রবলেম হচ্ছে, এই কারণে যেটা হয় অনেক জেনুইন অ্যাসাইলাম সিকাররা কিন্তু ভুক্তভোগী হচ্ছেন, কারণ তাদেরকেও তারা জেনুইন না মনে করে তারা দিয়ে দিচ্ছে। এবং যেহেতু হোম অফিসের চেকিংয়ের কোনো মেকানিজম নাই, অর্থাৎ আপনি আজকে অ্যাসাইলাম ক্লেম করলেন, করার পরে এখন আপনি কীভাবে অ্যাসাইলাম পাওয়ার পরে আপনি কীভাবে আপনার লাইফটা লিড করছেন। যেমন ধরুন আপনি তো বললেন যে আমি সমকামী, আমি এরকম মহিলা সহ্য করতে পারি না, কিন্তু দেখা গেল অ্যাসাইলাম পাওয়ার পরপরই আপনি বিয়ে শাদী করে ঠিকই ভালো আছেন। এমনও প্রায় আমি দেখেছি যে লোকে এসে অ্যাডভাইস চায় যে আমি তো গে হিসাবে অ্যাসাইলাম পেয়েছিলাম, পাওয়ার পরে আমি সেটেলমেন্ট হয়ে গেছে 5 বছরের পরে, এখন আমার 2টো বাচ্চা আছে, 2টো বাচ্চাকে আমি ব্রিটিশ করবো। কারণ আপনারা জানেন যে কারো যদি সেটেল স্ট্যাটাস থাকে আর তারপরে যদি তার সন্তান এই দেশে জন্মগ্রহণ করে, তবে ওই সন্তান কিন্তু ব্রিটিশ, তার জন্য শুধু পাসপোর্ট অ্যাপ্লাই করতে হবে। আর যদি সন্তানের জন্ম হয় এই দেশে জন্মের পরে আপনি সেটেলমেন্ট পেয়ে থাকেন, সেক্ষেত্রে ওই সন্তানের জন্য আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, করলে এবং এই রেজিস্ট্রেশনগুলি প্রায় গ্যারান্টিড। এখন প্রশ্ন হচ্ছে যে কেউ যদি সমকামিতার গ্রাউন্ডে অ্যাসাইলাম পেয়ে থাকে, সেখান থেকে যদি সে সেটেলমেন্ট পায় আর কোনো কারণে হোম অফিস যদি তার ব্যাকগ্রাউন্ড চেক করে, তাহলে তো তার সারা দুটোই যাওয়ার অবস্থা। তো আমি জানি না এসব ব্যাপারে কতটুকু হোম অফিস চেকিং করছে, কিন্তু আমরা এটা তো জানি যে কিছু চেকিং হচ্ছে, কিছু যে চেকিং হচ্ছে তার আমরা নিজেরাই প্রমাণ আছে। যেমন আমরা দেখেছি যে সম্প্রতিকালের আমাদের একজন ক্লায়েন্ট, তিনি নিজে সমকামী হিসাবে এদেশে থাকার অনুমতি পান, এরপরে তিনি তার স্ত্রীকে আনার জন্যে তিনি স্পন্সরশিপ করেন এবং তিনি সবই দেন, তার 29,000 পাউন্ড ইনকাম, অ্যাকোমোডেশন সবই তার আছে, কিন্তু এই অ্যাপ্লিকেশানটা রিফিউজ করেছে।
কিন্তু তারা বলে নাই যে এই কারণে আমরা করলাম রিফিউজ। তারা যেটা খুব সুন্দরভাবে তারা বলেছে সেটা হচ্ছে এই যে তুমি যে তোমার হাজব্যান্ড সাথে সম্পর্ক বলে তুমি যেটা ক্লেম করো সেটা তোমার হাজব্যান্ড তার অ্যাসালাম ইন্টারভিউতে সে যেটা বলেছে তার সম্পূর্ণ পরিপন্থী। তার মানে তারা ওয়াইফকে জানাচ্ছে না হাজব্যান্ড কীভাবে অ্যাসালাম পেয়েছে, কিন্তু এটা মানে ইনডিরেক্টলি তো আপনি সবই বুঝতে পেরেছি যে যেহেতু স্ত্রী বলছে যে স্বামীর সাথে তার একটা জেনুইন সম্পর্ক আছে সেই কারণে তিনি এদেশে আসতে চাচ্ছেন। স্বামী নিশ্চয়ই তার অ্যাসালাম ইন্টারভিউতে বলে আসছে যে স্ত্রীর সাথে তার কোনো সম্পর্ক নাই, মহিলা তার ভালো লাগে না এবং উনি পুরোপুরিভাবে সমকামী। তো এইভাবে আরও বিভিন্ন অ্যাপ্লিকেশন ফ্রম টাইম টু টাইম আমার মনে হয় তারা ধরবে এবং অদূর ভবিষ্যতে তাদের যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনাতে তারা কিন্তু এই সরাসরি কাউকে আর আইলাট দেবে না, এমনিতেই তারা তো কেটে দিয়েছে নতুন আইনে তারা কিন্তু আর 5 বছরের ভিসা দেবে না, 2.5 বছরের ভিসা দেবে। এরপরে সেটেলমেন্টের জন্য 10 বা 20 বছর লাগবে। 10 বছর 20 বছরের ভিতরে আছে যদি কারোর কেউ যদি বেনিফিট ক্লেম করে বা কেউ যদি ঠিকমতো ট্যাক্স কন্ট্রিবিউট করে তবে তার অবশ্যই অ্যাডভান্টেজ হবে, সে একটু আগে সেটেলমেন্টের জন্য আসতে পারবে। কিন্তু কেউ বেনিফিট ক্লেম করলে তার সেটেলমেন্টে পাওয়াটা অনেক দেরি করে দেবে। আর 2.5 বছরের ভিসার পরে কিন্তু আবার 2.5 বছর পরে তাদের অ্যাক্টিভ রিভিউ হবে এবং দেখা যাবে তারা দেখবে যে তাদের এখন আসলে ভিসা পাওয়াটা কতটা জরুরি। তারা দেখবে দেশের অবস্থা, দেখবে এদের নিজেদের পার্সোনাল অবস্থাও তারা দেখবে এবং একটা ইমিগ্রেশন অফিসারে তারা মতামত নেবে। নিজেদের পার্সোনাল ইস্যু দেখতে গেলে তারা অবশ্যই দেখবে যে আগে যে ছেলে প্রতি শনিবার আলতাবালি পার্কে কোনো মিটিং তিনি মিস করতেন না, সব মিটিংয়ে যেতেন, প্রত্যেক মিটিংয়ে উনি সামনে থাকতেন প্লাকার্ড হাতে, উনি প্রচুর লিফলেট বিলি করতেন, কপালে দলীয় পতাকা উনি পাগড়ির মতো করে বেঁধে উনি ঘুরে বেড়াতেন। এই ভদ্রলোক অ্যাসালাম পাওয়ার পরে কতটুকু আর আগের রোলে সক্রিয় আছে এটা তারা দেখতে চাইতে পারে। একজন কলার যুক্ত হচ্ছে, দেখি কে আছেন। হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একটা প্রশ্ন করতে চাই ভাই। জি বলেন ভাইয়া, শুনছি, একটু জোরে বলবেন। জি, আমি এটা ফ্রি ওয়েবার করতে চাই, এটা কতদিনের ভিতরে রেজাল্ট আসে ফ্রি ওয়েবার? ফি ওয়েবারের জন্য তারা বলেছে যে 168 দিন পর্যন্ত লাগতে পারে। তো মোটামুটি 2-3 মাসের মধ্যে একটা ফয়সালা হয়ে যায়। তো ওদের হিসেব অনুযায়ী 168 দিন মানে প্রায় 6 মাস মতো লাগতে পারে, বাট অধিকাংশ অ্যাপ্লিকেশন 3 মাসের মধ্যে ডিসাইড হয়ে যায়। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। হ্যালো কলার। হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমার একটা কোয়েশ্চেন আছে। আমার একজন রিলেটিভ কেয়ার ওয়ার্কার আসলা, তো তার ভিসা তার কোম্পানি সাসপেন্ড হয়ে গেছে, তখন তাই স্কিল ওয়ার্কার যাইতা পারবানি। জি জি বলেন, আপনার প্রশ্ন কি? কেয়ার ওয়ার্কার আসলা, তো তার স্পন্সর সাসপেন্ড হয়ে গেছে কোম্পানি। জি বুঝতে পেরেছি। হ্যাঁ, এখন উনি স্কিল ওয়ার্কার সুইচ করতে পারবানি? উনি এখন যেটা করবেন, ওনাকে তারা সময় দেবে। উনি অবশ্যই উনি যদি কোনো নতুন ওয়ার্ক পারমিট জোগাড় করতে পারেন, সেই ওয়ার্ক পারমিট নিয়ে উনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যেটা বলছেন যে কেয়ার ওয়ার্কার থেকে স্কিল ওয়ার্কারের মধ্যে যদি ওনার সেই ভিসা মানে ওনার যদি সেই রিকোয়ারমেন্টগুলো উনি ফুলফিল করেন, ওনার যদি সেই পরিমাণ স্কিল থেকে থাকে, ওই রকম একাডেমিক কোয়ালিফিকেশান। আপনি জানেন যে স্কিল ওয়ার্কারে যেতে গেলে এখন আমাদের যেটাকে বলি 6 মতো আপনার কী বলে লাগে ইংলিশ টেস্ট, যেটা এই দেশে কেউ আন্ডার গ্রাজুয়েটে আসতে গেলে যে পরিমাণ ইংলিশ দরকার, যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট থাকবে। বেতনও বোধহয় 41,000। এটা যদি উনি স্যাটিসফাই করতে পারেন তো আমার ধারণা তারা তাকে দেবে, কারণ তারা জানে যে অনেকেই এদেশে
কেয়ার ওয়ার্কার ভিসাতে আসার পরে তাদের স্পন্সর লাইসেন্স হারিয়েছে, তার প্রবলেম আছে। এটার জন্য তাদের একটা স্পেশাল একটা ব্যবস্থা আছে যে অনেক ক্ষেত্রে তারা হয়তো অতটা কঠিনভাবে অ্যাপ্লিকেশান দেখবে না, অনেকটা নমনীয় হবে। সো ফার্স্ট অফ অল হি অর শি নিডস টু ফাইন্ড এ স্পন্সর, এবং তাকে দেখাতে হবে যে যে স্পন্সরের যে জব, সেই জবের যে রিকোয়ারমেন্ট সে ফুলফিল করে, এবং তার স্যালারি এভরিথিং স্যাটিসফ্যাকচুরি। ওকে, আচ্ছা, কলারকে আমরা মোটামুটি বুঝতে পেরেছেন আমরা কি চাচ্ছিলাম, আমরা কি বলেছি। আমরা আরেকটা আপডেটে আমরা চলে যাই। সে আপডেটে আমরা যে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে একটা সার্ভেতে দেখা গেছে যে অনেক বাচ্চাদেরকেও, আন্ডার এজদেরকেও অ্যাডাল্ট হিসেবে ধরে নিয়ে গিয়ে তাদেরকে ডিটেনশনে রাখা হচ্ছে, এবং পরবর্তীকালে এজ অ্যাসেসমেন্টে পরে বার হয়ে যাচ্ছে। এটা একটা বহুত পুরনো জিনিস। আমার নিজেরও ব্যক্তিগত অভিজ্ঞতা, আজ থেকে অনেক বছর আগে আমি রিফিউজি কাউন্সিলের সাথে আমি যৌথভাবে আমার যে প্রতিষ্ঠানে আমি কাজ করতাম আইএস, সে আইএস এবং রিফিউজি কাউন্সিল যৌথভাবে, কিন্তু আমি আইএস থেকে আমি ছিলাম ওয়ার্কার, এই ফিল্ড ওয়ার্কার ছিলাম আমি, এবং আরএলসি থেকে আরেকজন ভদ্রমহিলা, আমরা দুজনে মিলে প্রচুর স্ট্যাটিস্টিক্স আমরা জোগাড় করেছিলাম। এবং করার পরে আমরা তৎকালীন হোম অফিসের যে চিফ এক্সিকিউটিভ, ওনার সামনে আমি প্রেজেন্ট করে আমি ওনাকে দেখিয়েছিলাম যে এই 100 কতগুলো আমরা চেক করেছি, সেখান থেকে প্রায় 17 না 18 জন আমরা পেয়েছিলাম যারা আন্ডার এজ, অথচ যাদেরকে অ্যাডাল্ট হিসেবে ধরে নিয়ে তারা ডিটেনশন সেন্টারে রেখেছিল। তো তখন আমাকে ওই চিফ এক্সিকিউটিভ বলেছিল যে মিস্টার রেজা, অনেক সময় মানুষ একটা বর্ডার লাইনে থাকে, তো ধরো যদি 17, 18, 19 বয়স হয়, এই বয়সে ঠিক করে বোঝা খুব কঠিন যে একটা 17 বছরের বাচ্চা আসলে 18 কিনা, কিংবা 19 বছরের বাচ্চা আসলে 17 কিনা। আমি তোকে বলেছিলাম তোমার সাথে আমি একমত, কোনো ক্ষেত্রে এটা ডিফিকাল্ট, কিন্তু আমরা যে 17 জনের কথা বলেছি, এই 17 জনের ভিতরে 4 জন ছিল যাদেরকে তারা পেয়েছে 14 কম। তাহলে 14 বছরের কম যদি কারো বয়স হয়, 12-13 বছর বয়স হয়, তাহলে কি এখানে ভুল করার কোনো কারণ আছে যে মনে করা হবে যে সে 18-19? তো এই জন্যে আমরা বললাম যে এই পদ্ধতিতে এই বাচ্চাদেরকে এজ তারা ডিটারমিন করে, এটা নিয়ে অনেক ভুল ত্রুটি আছে, এবং সেক্ষেত্রে অনেক আন্ডার এজ বাচ্চাকে আমরা দেখেছি যে তারা এইভাবে ডিটেনশনে চলে যাচ্ছে। এখানে আরেকটা কথা বলে রাখা ভালো যে হোম অফিস একটা কোম্পানিকে কন্ট্যাক্ট দিয়েছে, আগামীতে তারা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তারা এজ শনাক্ত করবে। এটা নিয়ে আমরা জানি অনেক প্রতিবাদ হয়েছে, এই অনুষ্ঠানেও আমরা বলেছিলাম যে এআইয়ের ব্যবহারের সুফল কুফল নিয়ে আমরা কথা বলেছিলাম, কিন্তু সরকার মোটামুটি এটাকে তারা ট্রাই করতে চাচ্ছে। কিন্তু আমাদের সব কথা শেষ কথা হচ্ছে এই যে বাচ্চাদেরকে কিভাবে 7 সমুদ্র 4 নদী পাড়ি দিয়ে তারা এদেশে হিউম্যান স্মাগলাররা, মানব পাচারকারীরা নিয়ে আসবে, কেন তারা পথে কোথাও তারা ধরা পড়বে না? কেন ব্রিটিশ সরকার অন্য দেশের সাথে তারা কেন একযোগে কাজ করে না যে হিউম্যান স্মাগলারদের হাত থেকে আমরা এই বাচ্চাদেরকে উদ্ধার করব? আমরা জানি যে এই হিউম্যান স্মাগলারদের কবলে পড়ে অনেকেই বিভিন্ন সময় সমুদ্র পাড়ি দিতে মারা যায়। আমাদের বাংলাদেশেরও আমরা দেখেছি অনেক ব্যক্তি এভাবে সাগর পাড়ি দিতে গিয়ে তারা মারা গেছেন। মেডিটেরিয়ান ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইউরোপে আসতে গিয়ে অনেকেই মারা গেছেন, খুবই দুঃখজনক। একজন কলার যুক্ত হচ্ছেন, কলার সাথে কথা বলে নিই। হ্যালো কলার। হ্যালো কলার। হ্যালো, আপনি কি আমার কথা শুনছেন ভাইয়া? আমার মনে হয় আপনার পিছনে কিছু একটা চলছে, হয় টেলিভিশন কিংবা রেডিও। এটা যদি আপনি বন্ধ করে দেন তবে আপনার আমার সাথে কথা বলার সুবিধা হবে। প্লিজ আপনার পিছনের সাউন্ডটাকে মিউট করে দেন। হ্যাঁ, এখন বলেন। ঠিক আছে ভাইয়া। আবার শব্দ হচ্ছে ভাইয়া, আবার শব্দ হচ্ছে। আপনি টিভিটা অফ করে দিয়ে আমার সাথে টেলিফোনে কথা বলেন।
হ্যাঁ বলেন, শুনছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আসলে একটা হাউসিং এর প্রবলেম নিয়ে আলাপ করতে চাচ্ছিলাম। কি প্রবলেম? আমি যদি কোনো হাউসিং এর ব্যাপারে মানে কাউন্সিলের হাউস পাওয়ার জন্য কোনো সলিসিটর ইনভলভ করতে চাই, সেক্ষেত্রে কোন ধরনের সলিসিটরকে আমার যারা 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 হাউজিং এক্সপার্ট, এই ধরনের সলিসিটর আপনি নিতে পারেন। এবং অনেক হাউজিং সলিসিটর আছেন যাদের লিগাল এড আছে, আপনি হয়তো ফ্রি বা অনেক রিডিউস ভাবে আপনি পেতে পারেন। আর যেটা হতে পারে ল সেন্টার কিংবা সিটিজেন অ্যাডভাইস ব্যুরো আপনাকে বেসিক অ্যাডভাইস দিতে পারে হাউজিংয়ের ব্যাপারে। জি আচ্ছা, অনেক ধন্যবাদ। এবং আমি দেখবেন অনেকেরই কমিউনিটি কেয়ারের আন্ডারে অনেকের লিগাল এড আছে, কমিউনিটি কেয়ারের আন্ডারেও অনেক ক্ষেত্রে তারা হাউজিং এর বিষয়ে অ্যাডভাইস করতে পারে। আমি অ্যাকচুয়ালি সাটন হাউজিং অ্যাডভাইস ব্যুরোতে গিয়েছিলাম, কিন্তু কোনো উপকার পাইনি। আমি এখন একটা প্রাইভেট টেম্পোরারি অ্যাকোমোডেশনে আছি, কাউন্সিল থেকেই দেওয়া, কিন্তু এখানে আমার কিছু ইস্যুস চলতেছে এবং আমার যে কেস ওয়ার্কার উনি কোনো রেসপন্স করছেন না আমার কোনো ইমেলের। আপনি যেটা করতে পারেন, আপনি গুগলে চেক করতে পারেন এবং সব বড় বড় ল ফার্মগুলি যেমন ডানকান লুইস, আমার ধারণা ডানকান লুইসও হাউজিং নিয়ে ডিল করে। জি আচ্ছা, আমি গুগলে দেখব। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। তো আমরা আমাদের আজকের সর্বশেষ আপডেটে আমরা ফিরে যাই। আরও অনেক কিছু হয়তো বলার ছিল, সামনের কোনো অনুষ্ঠানে হয়তো বলবো। আপনারা জানেন যে নতুন ইমিগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম বিল পার্লামেন্টের সামনে আছে। এটা হয়তো শিগগিরই আইনে পরিণত হবে। এই আইনে পরিণত হওয়ার পিছনে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তারা একজন কলার আসছেন, মনে হয় আজকের অনুষ্ঠানের শেষ কলার। হ্যালো কলার। হ্যালো ভাইয়া। হ্যালো, বলেন। জোরে কথা বলেন, আমি কিছু শুনি না ভাইয়া। হ্যাঁ বলেন, আমি শুনছি, আপনি বলেন। আচ্ছা ভাইয়া, আমার কথা হলো ভাইয়া, আমার একটা ফ্রেন্ড আছে, ও এদেশে থাকতে চায় আর কি। তো এখন উনি কি করবে? আমি ঠিক আপনার কথা বুঝলাম না, উনি কি চাচ্ছেন? 3 মাস। আমি বুঝলাম না, উনি আপনি কি চাচ্ছেন? জি, উনি কি চাচ্ছেন আপনার বন্ধু? কথা হলো ভাইয়া, উনি আচ্ছা আপনি ওনার সাথে কথা বলেন ভাইয়া। হ্যাঁ বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, বলেন। জি ভাইয়া, আমি আসছিলাম আমার হাজবেন্ডের সাথে। আমার হাজবেন্ডের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। জি। এখন আমার কোম্পানিও নাই, কেয়ার বিষয়ে আসছিলাম। আমার হাজবেন্ডের কোম্পানিও চলে গেছিল, যার জন্য অনেক সাফার করতে হয়েছে। পরে আমাকে উনি ডিভোর্স দিয়ে দিছে। এখন আমার ভিসা আছে মাত্র 3 মাস। এখন আমার কি করণীয়? আপনাকে দেখতে হবে আপনি ইমিগ্রেশনের কোনো ক্যাটাগরির আন্ডারে আপনি অ্যাপ্লাই করতে পারেন কিনা। আপনি যদি আপনার হাজবেন্ডের ডিপেন্ডেন্ট ছিলেন যদি আপনি, আর হাজব্যান্ডের যদি সাথে আপনার সম্পর্ক শেষ হয়ে যায়, তাহলে আপনার ভিসাও তো তারা কার্টেল করে দেবে। আর আপনাকে দেখতে হবে আপনি কোনো ক্যাটাগরিতে আপনি ভিসা পেতে পারেন কিনা, কোনো ইন্ডিপেন্ডেন্ট কোনো গ্রাউন্ড আছে কিনা। আমি যে আপনার আসলে কোনো গ্রাউন্ড আছে কিনা। কোনো গ্রাউন্ড না থাকলে আপনি 3 মাস পরে ওভারস্টেয়ার হয়ে যাবেন, সেক্ষেত্রে তারা আপনাকে ডিটেন করতে পারে বা বাই ফোর্স এদেশ থেকে পাঠাতে পারে রি এন্ট্রি ব্যান দিয়ে। তো আমাদের অনুষ্ঠান আজকে প্রায় শেষ, আমরা শেষ পর্যায়ে চলে আসলাম। আজকে অনেকগুলো বিষয় নিয়ে কথা বললাম, বেশ কয়েকটা আইন নিয়ে কথা বললাম। তো আমি যেটা বলতে চাইছিলাম সর্বশেষ, যে নতুন আইনে, ইমিগ্রেশন আইনে কিন্তু ওই অ্যাসাইলামের পিরিয়ডটা কমিয়ে দেবে তারা, 5 থেকে 2.5 বছর করবে। যাই হোক, এসব সম্পর্কে আমরা সামনে আরও কথা বলবো। ভালো থাকেন সবাই। আপনাদের সবার জন্য রইল আমার আন্তরিক শুভকামনা। আমার জন্য আপনারা দোয়া করবেন। ভালো থাকেন।